নমস্কার বন্ধুরা, আপনারা যদি 2011 থেকে 2012 মধ্যকার ভারতবর্ষের রাজনীতিটাকে সে সময় ফলো করে থাকেন তাহলে আপনারা অবশ্যই খেয়াল করতে পারবেন ইন্ডিয়া এগেইনস্ট করাপশন এই মুভমেন্টটা কিন্তু সে সময় ভীষণভাবে পপুলার হয়েছিল। India, the world's biggest democracy, a mass protest is gaining strength despite government efforts to contain it. Silent revolution across the country, thousands of ordinary citizens taking to the streets demanding that corruption be ended, hoping that their voice will reach those in the seat of power. लड़ाई जो है वो किसी इंडिविजुअल के खिलाफ नहीं है, लड़ाई किसी पार्टी के खिलाफ नहीं है, लड़ाई हमारी भ्रष्टाचार और महंगाई के खिलाफ। 16 अगस्त से एक हफ्ते के लिए सारा देश छुट्टी लेकर सड़कों के ऊपर उतरे। More than 1,200 people have been arrested for defying a ban on protests in the Indian capital, New Delhi. Social activist Anna Hazare and his supporters say the police action is undemocratic and they're vowing to continue their fight against corruption. সম্প্রতি সেই মুভমেন্ট থেকে তৈরি হওয়া একটি পার্টি অর্থাৎ আম আদমি পার্টি এবং তার লিডার কেজরিওয়াল সম্প্রতি 2025 দিল্লি বিধানসভাতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। Delhi has decided and it has given the mandate to the BJP. Arvind Kejriwal, the Aam Aadmi Party convener, Delhi Chief Minister for 9 years, has lost these elections. अच्छा, रिजल्ट फाइनल हो गया सर? कितना 600 वोट से? सर क्या कारण देखते हैं इसका? अभी बताएंगे। मैं अब थोड़ी बहुत पॉलिटिक्स तो समझने लगा हूँ। यमुना पे वोट नहीं मिलेंगे। भारत माता की, यमुना मैया की, यमुना मैया की, यमुना मैया की। 2015 সালে যখন আম আদমি পার্টি বিপুল ভোটে জয়লাভ করে দিল্লির মসনদে বসেছিলেন তখন তারা দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন যে দিল্লির রাজনীতিটাকে তারা সম্পূর্ণভাবে বদলে রেখে দেবে, কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া দিল্লি বিধানসভা ভোটে দিল্লির জনসাধারণরাই তাদেরকে বদলে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গভীরভাবে বিস্তারিত আলোচনা করে দেখে নেব যে কিভাবে দিল্লিতে 2025 সালের বিধানসভা নির্বাচনে আশ্চর্য রকমভাবে বিজেপি জয়লাভ করলো আর কিভাবে দিল্লির মসনদে বসে থাকা কেজরিওয়ালের দল আম আদমি পার্টি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর তার সাথে আমরা এটাও পর্যালোচনা করে দেখে নেব যে আগামীতে এই আম আদমি পার্টি এবং তাদের লিডার অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ কি হতে চলেছে। তারা কি আবারও ফিরে আসতে পারবে দিল্লির মসনদে, নাকি কেজরিওয়ালের ম্যাজিক উধাও হয়ে গেল? তো বন্ধুরা দেখুন, সবটা শুরু থেকে শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন এবারে সবটা শুরু থেকে শুরু করা যাক। দেখুন, যে দিল্লিতে বিদ্যুতের পরিষেবাকে আরও উন্নত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল, সেখানে কিন্তু তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। আর ফাইনালি সেই দিল্লি আম আদমি পার্টিকে এবং তাদের বেশ কিছু হেভিওয়েট প্রার্থীদেরকে সম্প্রতি হয়ে যাওয়া দিল্লির বিধানসভা ভোটে 440 ভোল্টের ঝটকা কিন্তু দিয়ে দিয়েছে। নিউ দিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়াল, জংপুর আসন থেকে মনীষ সিসোদিয়া, শাকুর বস্তি থেকে সত্যেন্দ্র জৈনের মতন হেভিওয়েট প্রার্থীরা কিন্তু হেরে গেছেন। বেসিক্যালি আমানতুল্লাহ খান এবং অতিশী মার্লেনা তারা তাদের নিজের সিটটাকে বাঁচাতে পেরেছে। আর প্রতাপগঞ্জ থেকে যে এত ফ্যান ফলোয়ার বিশিষ্ট একজনকে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ অবোধ ওঝা, সেও কিন্তু নিজের সিটটাকে বাঁচাতে পারেনি, অর্থাৎ তিনিও কিন্তু বিজেপির কাছে হেরে গিয়েছেন সেই প্রতাপগঞ্জ আসনে। আর দিল্লি বিধানসভার ফরমার ডেপুটি স্পিকার যিনি ছিলেন অর্থাৎ রাখি বিড়লা, তিনিও কিন্তু মাদিপুর বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থীর কাছে হেরে গেছেন। যদিও আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এই রাখি বিড়লা সেই ম্যাডাম যিনি কিনা বহুল আলোচিত একটি সিনেমা দ্য কাশ্মীর ফাইলস, যেটা কাশ্মীরি পণ্ডিতদের নরসংহারের ওপর বানানো হয়েছিল, সেই সিনেমার ট্যাক্স ফ্রি করার বিষয়ে 2022 সালে দিল্লি বিধানসভায় যখন তর্ক বিতর্ক হচ্ছিল সে সময় তিনি অদ্ভুত এক হাসি দিয়ে তার অস্তিত্বের জানান দিয়েছিলেন। अरे कश्मीर फाइल्स टैक्स फ्री करो, अरे यूट्यूब पे डाल दो, फ्री फ्री हो जाएगी। टैक्स फ्री क्यों करा रहे हो? তবে যাই হোক, এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে যে এই আম আদমি পার্টি বিপুল ভোটে জয়লাভ করে যখন দিল্লির গদি দখল করেছিল তখন এই পার্টির এত পপুলার ছিল যে 2015 সালে এবং 2020 সালে ভারতবর্ষে চাগার দিয়ে ওঠা বিজেপি দলকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে একদম ডোমিনেট করে দিয়েছিল। যেই দল ইন্ডিয়া এগেইনস্ট করাপশন মুভমেন্ট থেকে তৈরি হয়েছিল সেই দল একটা গোটা জেনারেশনের চিন্তাভাবনাকে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে এসেছিল। আর সেই পার্টি 2025 সালে এসে
সেই বিজেপির কাছে এত লজ্জাজনকভাবে কেন হারতে হলো? আর দিল্লির সেই বিজেপি ইউনিটের কাছেই তারা হেরেছে, যেই বিজেপির দলে কেজরিওয়ালের মতন কোনো হেভিওয়েট মুখ বা এত পপুলার মুখ কিন্তু ছিল না। তো দেখুন, এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে সবার আগে বুঝে নিতে হবে এই আম আদমি পার্টি এবং তাদের সবথেকে বড় ফেস ভ্যালু কেজরিওয়াল, এদের রাজনীতির ডেভেলপমেন্ট এবং গুরুত্ব সেটা কি রয়েছে সেটা কিন্তু আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। কেননা কেজরিওয়াল এবং আম আদমি পার্টির দিল্লিতে উত্থান এবং পতনের কারণ একটা সহজ উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। মাস্টার মার্কেটিং ভার্সেস ইগো। এই আম আদমি পার্টি শুরু থেকেই কিন্তু কনভেনার এবং কো ফাউন্ডার হিসাবে কেজরিওয়াল আগাগোড়াই যুক্ত ছিলেন। আর কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টির উত্থান কিন্তু অবশ্যই মাস্টার ক্লাস ছিল তাদের দলের ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্য। কিন্তু যেখানে একদিকে ব্র্যান্ডিংয়ের মাস্টার ক্লাস ছিল আর অন্যদিকেই ছিল কিন্তু এই কেজরিওয়ালের ইগো। আর ইগোটাই কিন্তু কেজরিওয়ালের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। দেখুন, আম আদমি পার্টির শুরুর দিকে ইন্ডিয়া এগেনস্ট করাপশন যে মুভমেন্টটা হয়েছিল, সেই মুভমেন্টের অন্যতম সততার মুখ ছিল কিন্তু এই কেজরিওয়াল। তার আদর্শ কিন্তু ছড়িয়ে পড়েছিল দিল্লির প্রতিটি জনসাধারণের মধ্যে। আর সে সময় দিল্লির দুর্নীতিবাজ কংগ্রেস সরকারের বিরুদ্ধে কিন্তু মানুষের মধ্যে একটা আশার আলো তৈরি করেছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মানুষ যখন দেখেছে যে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন অফিসার, যে কিনা নিজের উচ্চ মর্যাদা সম্পন্ন চাকরি ছেড়ে বিলাসবহুল জীবন ছেড়ে কোনো রকম পলিটিক্যাল ব্যাকআপ ছাড়াই দুর্নীতিবাজ কংগ্রেস সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তো ভারতবর্ষের মতন দেশে কেজরিওয়ালের মতন একজন মানুষ যে কিনা তার স্বাচ্ছন্দ্য জীবনযাপন ছেড়ে দিয়ে সমাজ বদলানোর কাজে লেগেছে, আর যাই হোক মানুষটা ইতিহাস পাল্টাবেই। আর এই বিষয়টাই কিন্তু দিল্লির মানুষকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এছাড়াও তিনি সে সময় যা যা কাজ করছিলেন তা সব কিছুই কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষকে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। যেমন তার পোশাক আশাক থেকে শুরু করে তার চলাফেরা, তার কথাবার্তা, যেমন তিনি সবসময় মাফলার পরে থাকতেন এবং নিজের শরীরের মাপের থেকে তিনি 3 সাইজ বেশি ঢিলেঢালা শার্ট পরতেন, পায়ে হাওয়াই চটি পরে ঘুরতেন, শার্টের পকেটে সস্তার একটা কলম রাখতেন। তাকে দেখে মনে হতো না যে তিনি কখনো আগে দক্ষভাবে রাজনীতিটা করেছেন বা তিনি কোনো রাজনীতি বিশেষজ্ঞ ছিলেন। আর এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি কিন্তু দিল্লিবাসীর মনে কেজরিওয়াল সম্বন্ধে একটা বিরাট ব্যক্তিত্বের জায়গা তৈরি করেছিল। এমনকি কেজরিওয়াল প্রতিজ্ঞা পর্যন্ত করেছিলেন যে তার দল অর্থাৎ আম আদমি পার্টি, এই পার্টিতে কখনো এবং কোনোদিনও রাজনৈতিক কেরিয়ার যুক্ত কোনো রাজনীতিবিদ আসেনি আর আগামীতেও আসবে না। এই পার্টিকে কোনো রাজনীতিবিদ চালাবে না, চালাবে কেজরিওয়ালের মতন সাধারণ মানুষেরা। আম আদমি পার্টিতে আন্না হাজারে, কিরণ বেদি, বাবা রামদেব, সাজিয়া এলমি এবং কিছু ফর্মার আর্মি অফিসারও কিন্তু ছিলেন, যেই লোকগুলোর ওপরে দিল্লিবাসীর আগে থেকেই অনেকটা ভরসা ছিল। সেই জায়গা থেকে কিন্তু কেজরিওয়াল এবং আম আদমি পার্টির একটা বড় প্লাস পয়েন্ট ছিল। কিন্তু যেমনটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে তাদের যতটা ছিল জিনিয়াস মার্কেটিং, ঠিক সেরকমই কিন্তু ছিল তাদের ইগো। 2015 সালে যখন সম্পূর্ণরূপে দিল্লির মসনদে বসেন এই আম আদমি পার্টি এবং মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল, এবং তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে তাদের ক্ষমতার প্রতি একটা লোভ জাগতে শুরু করে এবং আলটিমেটলি সেই ক্ষমতার লোভ এবং আত্ম অহংকারই কিন্তু 2025 সালের বিধানসভার ভোটে ফলাফল তাদেরকে বুঝিয়ে দিল যে অহংকারী পতনের মূল কারণ। প্রথম কারণটা কিন্তু অনেক আগেই লক্ষ্য করা গিয়েছিল, যখন কেজরিওয়াল শপথ করে বলেছিলেন যে যাই হয়ে যাক না কেন তিনি কোনোভাবেই রাজনৈতিকভাবে রাজনীতিতে প্রবেশ করতে চান না। কিন্তু আশ্চর্যজনকভাবে তার পরে পরেই তিনি খুব দ্রুততার সহিত রাজনীতিতে প্রবেশ করে যান। सबसे पहले आपको दिखाते हैं केजरीवाल का सबसे बड़ा झूठ। अरविंद केजरीवाल ने अपने बच्चों की कसम खाकर कहा था वो ना बीजेपी का साथ लेंगे ना कांग्रेस की मदद, लेकिन बाद में उन्होंने बच्चों की कसम भुला दी, कांग्रेस की मदद से सरकार बना ली। आपको सुनवाते हैं केजरीवाल की वो यादगार कसम। संदीप दीक्षित से मेरा दूर दूर का कोई लेना देना नहीं है और बच्चों की कसम है ना बीजेपी से गठबंधन करेंगे ना कांग्रेस से गठबंधन। आज अगर कांग्रेस का गठबंधन हो जाए बीजेपी 7 सीटें हार जाएगी। हारेगी कि नहीं हारेगी? जमानत जब्त हो जाएगी। दोस्तों, उनको मना के थक गए। मुझे नहीं समझ आता कि उनके मन में क्या है। বস্তুতপক্ষে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন যে সরকারের কোনো সুযোগ সুবিধা আমি ভোগ করব না, অর্থাৎ সরকারি গাড়ি ব্যবহার করব না, সরকারি বাংলো ব্যবহার করব না, শুধুমাত্র ডোনেশনের পাওয়া যে গাড়ি সেই গাড়ি তিনি ব্যবহার করবেন। কিন্তু আমরা সকলেই দেখতে পাই ধীরে ধীরে তার মধ্যে গিরগিটির মতন রং বদলাতে শুরু করে, অর্থাৎ ইগো, ক্ষমতা, লোভ এবং বিভিন্ন প্রকার মোহ তার মধ্যে কিন্তু জাগ্রত হতে শুরু করে। যে কেজরিওয়াল ক্ষমতায় আসবার আগে পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে কংগ্রেস সরকারকে তারা ধ্বংস করে দেবে, কংগ্রেসের টপ লিডারদের তারা অ্যারেস্ট করিয়ে ছাড়বে এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। ইনফ্যাক্ট যে আম আদমি পার্টির উত্থানই হয়েছিল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। धोखा हो गया इस देश के साथ बहुत बड़ा। बंद कर दो सीबीआई,
बंद कर दो एनफोर्समेंट डायरेक्टोरेट, बंद कर दो सारी जांच एजेंसियां, बंद कर दो एसीबी। अगर तुमसे जांच नहीं होती तो जांच करानी है, सोनिया गांधी को गिरफ्तार करो, 2 दिन उसका इंटेरोगेशन करो, देखो पता चल जाएगा किस किसने रिश्वत लिया और किस किसने। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই গোটা ভারতবর্ষ কিন্তু দেখতে পায় যে আম আদমি পার্টির যে লিডার কেজরিওয়াল তিনি কিন্তু নিজেই কংগ্রেসের টপ লিডার রাহুল গান্ধীর সাথে জোট বন্ধনে যুক্ত হয়ে যায়। আর এই বিষয়ে কেজরিওয়ালকে প্রশ্ন করলে তার উত্তরে কেজরিওয়াল বলেন, আমরা বিজেপির ফ্যাসিজমকে আটকানোর জন্যই জোটে যুক্ত হয়েছি। কিন্তু তার আসল কারণটাই ছিল তার ইগো এবং তার ক্ষমতার লোভ, যেটা দিল্লিবাসী সহ গোটা ভারতবাসী কিন্তু বুঝতে পেরে গেছিল। কেজরিওয়াল এটা ভালো করে জানতো যে তার অপোজিটে দাঁড়িয়ে যে বিজেপি দল সেটা একটা মজবুত এবং ন্যাশনাল পাওয়ারযুক্ত দল, এবং তার বিরুদ্ধে লড়তে গেলে তাকেও অবশ্যই ন্যাশনাল লেভেলে গিয়ে রাজনীতিটা করতে হবে। আর তিনি শুধুমাত্র একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাননি, তিনি চেয়েছিলেন ন্যাশনাল লেভেলে রাজনীতিটা করে সারা দেশে তার দলকে ছড়িয়ে দিতে। আর তাই তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কেজরিওয়াল সেই কংগ্রেসের সঙ্গেই হাত মিলিয়ে নিয়েছিলেন যে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে তার নিজের দলটারই জন্ম হয়েছিল। যে কেজরিওয়ালই দিল্লির ক্ষমতায় আসার আগ অবধি সবসময় বলেছে যে ভারতবর্ষের ইতিহাসের সবথেকে দুর্নীতিবাজ একটা দল হচ্ছে কংগ্রেস। মানে ব্যাপারটা ঠিক এরকম যে যার ঘাড়ে বন্দুক রেখে গুলি করলো তাকেই শেষ পর্যন্ত সরিয়ে দিয়ে স্বার্থের জন্য শত্রুর সাথে হাত মিলিয়ে নিল। আর এভাবেই ধীরে ধীরে কেজরিওয়ালের মনে ক্ষমতার লোভ, ইগো, মিথ্যাচার জাগ্রত হচ্ছিল। ধীরে ধীরে সে আম আদমি পার্টির সমস্ত ক্ষমতা নিজের আয়ত্তে নিয়ে এসেছিল, এবং তার যে সমস্ত চ্যালেঞ্জাররা ছিল যেমন আন্না হাজারে, কিরণ বেদি, সাজিয়া এলমি, এদের সবাইকে কিন্তু তার দল থেকে সাইডলাইন করে দিয়ে নিজেকে বিশাল বড় হনু ভাবতে শুরু করেছিল। আর কিভাবে কেজরিওয়ালের ইগো তাকে ধীরে ধীরে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল তার সবথেকে বড় উদাহরণ হলো এটা। आपको राजनीति से उस समय विद्रोह करना चाहिए, सच बोल देना चाहिए जब आपको लगे अब मनुष्यता से और देश से समझौता हो रहा है। मैंने भी तब तभी बोला जब मनुष्यता से समझौता हुआ, जब अपने चारों तरफ के भ्रष्टाचार से आंख मूंदी गई, अपने चारों तरफ के अनाचार से आंख मूंदी गई। এটা শুধুমাত্র তার ইগো এবং ক্ষমতার লোভের জন্যই কিন্তু এই অবস্থা হয়েছিল, কারণ তিনি চাইছিল ভারতবর্ষের মতো দেশে বিজেপির বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে কংগ্রেসের পরিবর্তে নিজেকে প্রতিষ্ঠা করবার। আর এই অলীক স্বপ্নই কিন্তু তিনি দিনের পর দিন দেখে যাচ্ছিলেন। কিন্তু তিনি এটা বুঝতে পারেনি যে কাজটা তিনি কংগ্রেসের পরিবর্তে করছিলেন সেই কাজটা কিন্তু তিনি কংগ্রেসের দলের থেকে আরও খারাপ দল হিসাবে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মনে রাখবেন, এই কেজরিওয়ালই কিন্তু সর্বপ্রথম বাটলা হাউস এনকাউন্টারে প্রশ্ন তুলেছিলেন এবং জঙ্গিদেরকে সরাসরি সাপোর্ট দিয়েছিলেন। इंसिडेंट्स एक साथ हुए, एक तो बाटला हाउस एनकाउंटर जिसके ऊपर कई सारे प्रश्न चिन्ह रेज किए गए, और दूसरा जो अभी निकल के आया कि मालेगांव और कई सारे ब्लास्ट्स में हिंदू संगठनों का हाथ। সবার প্রথম এই কেজরিওয়ালই কিন্তু ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে আঙুল তুলেছিল এবং সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও আর্মির বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল। मेरे पास आज भी वो मैसेज सुरक्षित है जिसमें महान नेताजी जो आज संत बन रहे हैं, इन्होंने मुझे ड्राफ्ट भेजा था कि ये ड्राफ्ट तू बोलेगा वीडियो पे। तो मैंने कहा बकवास बंद कर, मैं तेरे घर आ रहा हूँ, अभी बताऊंगा, ये फालतू की बात नहीं होगी। मैं घर गया, तब तक वहाँ चम्मच और चापलूस बैठ चुके थे जो उन्हें महान सिद्ध कर चुके थे। इन्होंने सही सोचा, मैंने तब भी अलग ले जाके कहा, मैं बाथरूम में पीछे पीछे तक उसके गया, मैंने कहा ये बिल्कुल मत कर, इससे कोई पॉलिटिकल फायदा भी नहीं होगा और ये देश का मनोबल गिराएगा, सेना का मनोबल गिराएगा। मैंने मणिदीप स्पष्ट एक वाक्य कहा था, दिव्या पे सरस्वती थी, कि कल पाकिस्तान इसका फायदा लेगा। और आप यकीन मानिए, इधर वीडियो गया, अगले दिन पाकिस्तान के अखबारों की फ्रंट लाइन था, दिल्ली सीएम ने शंका करी, सर्जिकल स्ट्राइक पे सवाल उठाए, कहा हुआ ही नहीं है। और मैंने कहा हो गया नाश। भाई आप सेना के बारे में ऐसा मत बोलिए जिससे पाकिस्तान उसकी एडवांटेज ले, जिससे दुनिया भर में हमारी थूतू हो। और उन्होंने कहा कि नहीं भाड़ में गया देश, पहले मोदी निपटाना जरूरी। মনে করে দেখুন এই কেজরিওয়ালই কিভাবে আমাদের রাম মন্দির নিয়ে মজা করেছিলেন। सोच रहा था कि अगर जवाहरलाल नेहरू जी स्टील अथॉरिटी ऑफ इंडिया की जगह मंदिर बना देते तो क्या इस देश का विकास हो सकता था? अगर हमारे देश को तरक्की करनी है तो ये मंदिर बनाने से नहीं होगी। খলিস্তানি মুভমেন্ট আমাদের ভারতবর্ষে কিন্তু সে সময় মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কেজরিওয়াল এবং তার পার্টি আম আদমি রাজনৈতিক ফয়দা তুলবার জন্য এই বিষয়টাকে কিভাবে ইন্ধন জুগিয়েছে আপনারা কিন্তু এই আর্টিকেলগুলি দেখে কিন্তু বুঝতে পারছেন। কাশ্মীরি হিন্দুদের সাথে যে নক্কারজনক ঘটনা ঘটেছিল সেই বিষয়টাকেও কিন্তু এই কেজরিওয়াল ফেক বলে ঘোষণা করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে। अरे कश्मीर फाइल्स टैक्स फ्री करो, अरे यूट्यूब पे डाल दो, फ्री फ्री हो जाएगी। टैक्स फ्री क्यों करा रहे हो? इतना ही तुमको शौक है, विवेक अग्निहोत्री को बोलो यूट्यूब पे डाल देगा, सारी पिक्चर फ्री है, सारे जने देख लेंगे एक ही दिन के अंदर। टैक्स फ्री की क्या जरूरत है? पोस्टर भी नहीं लगवाएंगे झूठी फिल्मों के, पोस्टर भी नहीं लगवाएंगे झूठी फिल्मों के।
এই রকম ব্যক্তির রাজনীতিতে আসা মানে বর্তমানে মানুষের মনে রাজনীতি সম্পর্কে যে ধারণা রয়েছে তার থেকেও অনেকটা নিচে নেমে গিয়েছিলেন তিনি। যখনই ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা উঠে আসতো তখনই কেজরিওয়াল ভারতের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। আর এক্স্যাক্টলি এই কারণের জন্যই কিন্তু তার পার্টি একদম ধ্বংস হয়ে গিয়েছে, যেটা সে কংগ্রেস সরকারের সাথে করতে চেয়েছিল। কিন্তু মনে হয় তার পার্টির সাথে সবথেকে বড় যে কলঙ্কটা লেগেছে সেটা হচ্ছে কারাপশন। আম আদমি দলের অনেক বড় নেতানেত্রীদের দিল্লি এক্সাইজের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে কিন্তু বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে উঠে এসেছে। দুর্নীতিটা ঠিক এরকম যে আম আদমি পার্টি বেশ কিছু প্রাইভেট কোম্পানিকে 6% কিকব্যাক আর 12% ফিক্স মার্জিন দিয়ে হোলসেল ব্যবসার ছাড়পত্র দিয়েছিল। আর এই দুর্নীতি থেকে পাওয়া টাকা পাঞ্জাব এবং গুজরাটের ইলেকশনে খরচা করেছে। যেই কেজরিওয়ালকে মানুষ ডোনেশনে পাওয়া গাড়িতে আসা যাওয়া করতে দেখেছে সেই কেজরিওয়ালই তার সরকারি বাংলোতে এত টাকা খরচ করেছে যে তার বাংলোকে সবাই শীষমহল বলতে শুরু করেছে। ইম্পর্টেন্ট কার্টেন্স, এক্সপেন্সেস কিচেন্স অ্যাপিয়ারেন্স, এক্সপেন্সিভ টয়লেট, লাভিজ অ্যাসেসরিজ ইত্যাদি ইত্যাদি। আর বিজেপি এই সমস্ত বিষয়গুলিকে জনসমক্ষে তুলে এনে কেজরিওয়ালের ইমেজটাকে আরও পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল। दुनिया कोरोना से निपट रही थी तो ये आपदा वाले शीश महल बना रहे। আলটিমেটলি এই দিল্লি এক্সাইজের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে কেজরিওয়াল শেষ পর্যন্ত অ্যারেস্ট হয়ে গিয়েছিল। আর তার যে আদর্শ, তার যে নৈতিকতা, তার যে স্বচ্ছ ইমেজ ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কালিমালিপ্ত হয়ে গিয়েছিল। আর এর জন্য দিল্লির চিফ মিনিস্টারের পদ থেকে তাকে নামানো হয়েছিল এবং তার বদলে চিফ মিনিস্টারের পদে অতিশী মার্লেনাকে বসানো হয়েছিল। কিন্তু দেখুন, আমি যেমনটা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে কেজরিওয়ালের ইগো, অর্থাৎ বিষয়টা এমন হয়ে গিয়েছিল যে মান সম্মান যায় যাক, ইগোটা যেন না যায়। কারণ 2025 বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়াল জেল থেকে জামিন নিয়ে এসে নিজে ঘোষণা করেছিলেন এই নির্বাচনটা নাকি কেজরিওয়ালের নামেই হচ্ছে, ডেভেলপমেন্টের নামে নয়, এবং পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখটাও নাকি তিনি। আর এই সমস্ত বিষয়গুলি দেখে পুরোটাই কিন্তু নাটক মনে হচ্ছিল দিল্লিবাসীর কাছে। কারণ কেজরিওয়াল এবং তার পার্টি আম আদমি এই দুটোর সম্পর্কেই কিন্তু পুরো স্বচ্ছ ধারণা অলরেডি পেয়ে গিয়েছিল দিল্লিবাসী। এই সমস্ত উইকনেসগুলো কিন্তু আম আদমি পার্টির ভেতরে ভেতরে এতদিন পর্যন্ত চলছিল, আর তার ফলে বিভিন্ন সমস্যাও তৈরি হয়েছিল। আর বিজেপি দল সেই উইকনেসগুলোকে কিন্তু নোটিশ করে ফেলেছিল এবং সেই সমস্ত উইকনেসগুলোকে নোটিশ করেই তারা কোমর বেঁধে দিল্লির রাজনীতির ময়দানে নেমে সেভাবেই কিন্তু বিজেপির ভোটটা প্রচার করেছিল। 2025 দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের বেশ কিছু পাওয়ারফুল ফিগার যেমন যোগী আদিত্যনাথ, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মার মতো পাওয়ারফুল ব্যক্তিরা কিন্তু প্রচারে অংশগ্রহণ করেছিলেন। শীষমহল থেকে শুরু করে এক্সাইজ স্ক্যাম, যমুনা পলিউশন থেকে শুরু করে দিল্লির বায়ু দূষণের বিষয়ে বিজেপি ভোটের কয়েক মাস আগে থেকেই কিন্তু দিল্লিবাসীর সামনে এই প্রসঙ্গগুলিকে বারবার তুলে ধরছিল। আর আম আদমি পার্টি এই বিষয়গুলির সম্বন্ধে তারা শুধু সাফাই দিয়েই যাচ্ছিল। আর এই সমস্ত কারণগুলির জন্য আম আদমি পার্টির যে নিজস্ব স্ট্র্যাটেজি ছিল সেগুলোর দিকে তারা কিন্তু ধ্যান দিতেই পারেনি। বিজেপি আম আদমি পার্টির মহল্লা ক্লিনিক সিস্টেমের পর্দাফাশ করে রেখে দিয়েছিল সকলের সামনে। दिल्ली के सीएम अरविंद केजरीवाल का ड्रीम प्रोजेक्ट मोहल्ला क्लिनिक मरीजों के इलाज के बजाय खुद बीमार। বিজেপি দিল্লির এডুকেশন সিস্টেমের পর্দা ফাঁস করে দিয়েছিল। দিল্লি শহরের গলির ভেতরে যে নোংরা আবর্জনা জমে স্তূপ হয়ে গিয়েছিল সেই সমস্ত বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরেছিল বিজেপি। এর সাথে সেই নোংরা আবর্জনার যে রিডেভেলপমেন্ট করার কথা ছিল সেগুলি না করে কিভাবে আম আদমি পার্টি এবং আম আদমি পার্টির পোষা কিছু সো কল্ড ইনফ্লুয়েন্সাররা এবং কিছু এনজিওরা কিভাবে তাদের দলকে সাপোর্ট করে যাচ্ছিল সেটাও দিল্লিবাসীর সামনে তুলে ধরেছিল বিজেপি। আর এই সমস্ত সমস্যাগুলি দেখে এবং শুনে দিল্লিবাসীরাও আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং মনে মনে ভাবছিল যে আমরা এমন কোন জায়গায় বসবাস করছি যেটা কিনা ভারতবর্ষের রাজধানী, যেখানে পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, ঝঞ্ঝাটমুক্ত এবং সব দিক থেকে উন্নত পরিষেবা প্রয়োজন। আর সেদিকে নজর না দিয়ে এই আম আদমি পার্টির সাপোর্টে দিল্লির হাইওয়েতে প্রোটেস্ট হচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। আর এই বিষয়গুলিকে দিল্লি সরকার অর্থাৎ আম আদমি পার্টি ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর বিজেপি দিল্লিবাসীর এই ছোট ছোট সমস্যাগুলিকে বুঝে নিয়ে তাদের একদম গভীরে গিয়ে এমনভাবে প্রচারটা করেছে যে দিল্লিবাসীর মনে মনে বিজেপির জন্য একটা আলাদা জায়গা তারা তৈরি করতে পেরেছে। আর ঠিক দিল্লি বিধানসভা নির্বাচনের আগে নির্মলা সীতারমণ 2025 সালের জন্য অ্যানুয়াল বাজেট পাশ করেছেন, যেখানে সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষদের প্রতি বিশেষভাবে নজর দিয়েছেন। আলটিমেটলি এই আম আদমি পার্টির মিথ্যা প্রতিশ্রুতির ওপর বিশ্বাস হারিয়ে বিজেপির আগাম প্রতিশ্রুতির দিকে তাকিয়ে এবং বিজেপির ট্র্যাক রেকর্ড দেখে, যেমন গুজরাট, আসাম, উত্তরপ্রদেশ এবং উড়িষ্যার মতো রাজ্যগুলোর ডেভেলপমেন্ট দেখে ইমপ্রেস দিল্লির জনতারা কিন্তু
বিজেপিকে বেছে নিয়েছে। আর আম আদমি পার্টির এই দুর্দশার আরেকটি বড় কারণ হচ্ছে যে আম আদমি পার্টি বিজেপিকে হারানোর জন্য কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন, সেই কংগ্রেসই কিন্তু বেশ কয়েক বছর থেকে দিল্লির আম আদমি পার্টিকে ডোবানোর জন্য একটা মরিয়া প্রয়াস চালাচ্ছিল। যে রাহুল গান্ধীর সঙ্গে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল হাত মিলিয়েছিল, সেই রাহুল গান্ধী কিন্তু বিভিন্ন র্যালিতে গিয়ে কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টিকে সরাসরি তুলোধনা করেছিল। देखो दिल्ली देखो, चमकती हुई दिल्ली है। पेरिस 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 जैसी दिल्ली है, सब जगह यही हाल। আর সবথেকে মজার বিষয় হলো 2025 দিল্লির বিধানসভা নির্বাচনে 14টি এমন আসন রয়েছে যেখানে কংগ্রেসের জন্যই আম আদমি পার্টির ভোট কেটেছে, যার জন্য বিজেপির জয়লাভ হয়েছে। মনীষ সিসোদিয়া 636টি ভোটের জন্য হেরেছে। কংগ্রেসও সেই আসনে হেরেছে অবশ্যই, কিন্তু সেই আসনেই তারা 6,500 ভোট পেয়েছে। অরবিন্দ কেজরিওয়াল 1844টি ভোটে হেরেছে, কিন্তু সেই একই আসনে কংগ্রেস 3,500 ভোট পেয়েছে। সৌরভ ভারদ্বাজ 2,627টি ভোটে হেরেছে, কিন্তু ওই একই আসনে কংগ্রেস প্রার্থী 5,988টি ভোট পেয়েছে। তো এই হয়েছে কিন্তু অবস্থা আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোটের কারণে। যে সমস্ত জায়গাগুলিতে গুটি কয়েক ভোটের জন্য আম আদমি পার্টির নেতারা হেরে গিয়েছে, সেই সমস্ত আসনে কিন্তু কংগ্রেস অনেক বেশি ভোট পেয়ে গিয়েছে। তো সেখানে যদি কংগ্রেস ফাইট না করতো, তাহলে কিন্তু আম আদমি পার্টি অনেকটাই এগিয়ে যেত। আর ঠিক এমনই কিন্তু আরও বেশ কিছু আসন রয়েছে যেখানে কংগ্রেসের কারণে আম আদমি পার্টি ভীষণ লজ্জাজনকভাবে হেরেছে। ভোটের রেজাল্টের পর এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে বিজেপির থেকেও বেশি কংগ্রেস এবং আম আদমি এরা দুজনকে ভীষণভাবে ঘৃণা করে। এবারে দেখুন আম আদমি পার্টিকে দিল্লি থেকে অনেকটা দূরে ঠেলে দেওয়ার জন্য বিজেপির আগামীতে কি করতে হবে। বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল দিল্লিবাসীকে, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি সবার আগে নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে কিন্তু পালন করতে হবে। সবার আগে গত 10 বছরে যমুনা নদী যেভাবে দূষিত হয়েছে, সবার আগে যমুনাকে কিন্তু তাদের পরিষ্কার করতে হবে। আয়ুষ্মান ভারতের যে কভারেজ রয়েছে সেটাকে আরও এক্সটেন্ড করতে হবে। দিল্লির জলকে পরিষ্কার করতে হবে, দিল্লির বায়ুকে পরিষ্কার করতে হবে, দিল্লির ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করতে হবে, দিল্লির এডুকেশন সিস্টেমকে উন্নত করতে হবে, দিল্লির স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কারণ এটা ভারতবর্ষের রাজধানী, সেটা কিন্তু কোনোভাবে এড়িয়ে গেলে চলবে না। তো এবার দেখার পালা যে বিজেপি তাদের যে নিজস্ব প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে আগামী 5 বছরে পালন করে। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা সবথেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আম আদমি পার্টি এবং কেজরিওয়ালের আগামী ভবিষ্যৎ কি। দেখুন এতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে কেজরিওয়ালের দিল্লিতে এই অবস্থার আসল কারণটা তার ক্ষমতার লোভ, ইগো, মিথ্যা প্রতিশ্রুতি, আলটিমেটলি তার পতনের প্রধান কারণ। তো এই জায়গা থেকে তাদের আগাম ভবিষ্যৎটা ঠিক কেমন দেখা যায়। দেখুন পাঞ্জাবে তাদের একটা মজবুত সংগঠন রয়েছে, তবে সেখানেও কিন্তু তাদের আগামীর লড়াইটা কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ পাঞ্জাবেও বিজেপি কিন্তু কঠিন ফাইট দিতে চলেছে আম আদমি পার্টিকে। এছাড়াও কংগ্রেসও কিন্তু পাঞ্জাবে নতুনভাবে গুটি সাজাচ্ছে। এবার কেজরিওয়ালের যে ক্ষমতার লোভ রয়েছে, সেটার বসে আবার না জানি পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী রয়েছে ভগবন্ত মান, তাকে আবার সাইডলাইন করে দিয়ে কেজরিওয়াল পাঞ্জাবের ক্ষমতা রাশ নিজের হাতে না নিয়ে নেয়, কারণ আফটার অল তো তিনি ক্ষমতার লোভী। কিন্তু কেজরিওয়াল যেন এটা ভুলে না যায় তিনি একজন হারা প্রার্থী। আর এই মুহূর্তে আম আদমি পার্টির সবথেকে বড় লিডার ভগবন্ত মান, কারণ সে জয়ী প্রার্থী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তার উপরে কেজরিওয়ালের নামে বড় বড় দুর্নীতির মামলা চলছে, পাশাপাশি মনীষ সিসোদিয়া, সত্যেন্দর জৈনের উপরেও কিন্তু বিভিন্ন মামলা ঝুলছে। আর ভবিষ্যতে জনসাধারণের চোখের সামনে এদের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগাম ভবিষ্যতে আম আদমি পার্টির এমন কিছু করতে হবে যেন তারা নতুন করে আবার সেই সমস্ত জনসাধারণের মধ্যে থেকেই সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে আসতে পারে যাদের দেখে মানুষ আবারও বিশ্বাস করবে, এবং আম আদমি পার্টির যে অরিজিনাল মেসেজটা রয়েছে সেটাকে কিন্তু বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসতে হবে। তাদের যে মোটো রয়েছে অর্থাৎ করাপশন ফ্রি ডেভেলপমেন্ট, দেশাত্মবোধক চিন্তাভাবনা, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তাদের পুরনো নেতা হোক কিংবা নতুন নেতা, অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, ন্যাশনাল সিকিউরিটিকে তাদের সবসময় কিন্তু সাপোর্ট করতে হবে। যে ভুলগুলি কেজরিওয়াল এতদিনে করে এসেছিল, সেই সমস্ত ভুলগুলি যেন নতুন নেতারা আর না করে। ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্টের ওপর সকলকে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু ভীষণভাবে সাপোর্ট করতে হবে। আম আদমি পার্টির এখন শুধুমাত্র একটা বিষয়ই লক্ষ্য হওয়া উচিত, যে তাদের যে আসল মেসেজটা রয়েছে, যার ওপর দাঁড়িয়ে দলটা গঠন হয়েছিল, অর্থাৎ করাপশন ফ্রি, গুড গভর্নেন্স, প্রোভাইডিং ডেভেলপমেন্ট এবং লাস্ট মাইল ডেলিভারি। তো বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার একটি সহজ সরল
প্রশ্ন যে আপনাদের কি মনে হয় আগামী বিধানসভা নির্বাচনে দিল্লিতে বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আম আদমি পার্টি কি কামব্যাক করতে পারবে? যদি করে তাহলে কিসের ভিত্তিতে কামব্যাক করতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর যদি কামব্যাক করতে না পারে সেটাও কিন্তু অবশ্যই আপনারা লিখে জানাবেন কমেন্ট সেকশনে যে কেন এবং কিসের জন্য আম আদমি পার্টি কামব্যাক করতে পারবে না। তো এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে আর এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সকলকে জানাতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।